পার্ল এসবার্কের ছোট গল্প দ্য গুড ডিড, অনুবাদ এবং বলা আমি সঞ্জয় চন্দ্র। পার্ল এসবার্কের দ্য গুড আর্থ উপন্যাসটি 1931 সালে পুলিৎজার পুরস্কার এবং 1938 সালে নোবেল পুরস্কার পাওয়ার পর চীন দেশ সম্পর্কে পাশ্চাত্যের অনেকের যে স্টেরিওটাইপ, আজগুবি ভ্রান্ত মন গড়া ধারণা ছিল তার অনেকখানি অপসারিত হয়। ছোট গল্প দ্য গুড ডিড। মিস্টার প্যান মাকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিল। তার বৃদ্ধা মা রয়ে গেছে বিশৃঙ্খল চীনে। সরকার পতনের পর চীনে চরম অরাজকতা। তাদের সেজওয়ান প্রদেশেও চলছে গণ্ডগোল। স্থানীয় মাস্তানদের দাপট সামলানো মুশকিল। মোটা টাকা রফা করে মাকে কোনো ক্রমে অক্ষত অবস্থায় নিজের কাছে আমেরিকাতে আনলো মিস্টার প্যান। মাকে যখন বাড়িতে আনলো, মিস্টার প্যান স্বপ্ন দেখেছিল এই দেশে তারা, মানে সে, তার স্ত্রী, তার 4 জন ছেলে মেয়ে আর তার মা নিশ্চিন্তে সুখে বাকি জীবনটা কাটাতে পারবে। কিন্তু এখন শুরু হলো নূতন ভ্যাচাং। কদিনেই পরিষ্কার বোঝা গেল এই বিদেশ বিভুঁয়ে নিরাপত্তা ব্যাপারটা বৃদ্ধার কাছে খুব বিশাল কিছু নয়, আর বেঁচে থাকাটা ভীষণ বড় প্রাপ্তি কিছু নয়। সে এক বড় জোরদারের স্ত্রী। এই অপরাধে চীনে থাকলে এতদিন তাকে যে খুনি হয়ে যেতে হতো, এই ব্যাপারটা বৃদ্ধা যেন কিছুতেই বুঝে উঠতে পারছিল না। ছেলে যখন এই কথাগুলো শোনাতো, বৃদ্ধা কোনো উত্তর করতো না। তার শীর্ণ ছোট মুখে, বড় দুটো চোখে ঘরবাড়ি, জায়গা জমি, আপন দেশ ফেলে আসার আরতি গভীরভাবে ফুটে উঠত। অনেক জিনিস আছে, একদিন বৃদ্ধা বলেছিল, মৃত্যুর চেয়েও যন্ত্রণাদায়ক। ছেলে তাকে শোনাচ্ছিল এখানে এসে তার কত ভালো হয়েছে। আমি কি নিজেকে ক্ষমা করতে পারতাম মা, তোমাকে ওখানে মরতে হলে? বাবার আত্মা কি শান্তি পেত? সমুদ্র পার হয়ে এখানে এসছি জানলে তোর বাবার আরও অনেক বেশি অশান্তি হতো। মিস্টার প্যান আর তার স্ত্রী বৃদ্ধাকে সুখে রাখার চেষ্টার ত্রুটি করত না। পছন্দের খাবার তৈরি করে আনত, কিন্তু মহিলার খিদেই হয় না। হাতির দাঁতের চপস্টিক দিয়ে নেড়েচেড়ে রেখে দিত। এই চপস্টিকগুলো সে নিজের সাথে এনেছিল। ছেলে বউকে ধন্যবাদ দিয়ে বলতো, ভালো হয়েছে, কিন্তু এখানের জল, এখানের খাবারের স্বাদ ওখানকার মতো নয়। কীরকম মাটির নয়, আলাদা খনিজ কিছুর গন্ধ। তোরা আর বাচ্চারা খেয়ে নে। বৃদ্ধার নাতিদের ভয় লাগতো। নাতিরা ওখানের আমেরিকান স্কুলে যেত, ঝরঝরে ইংরেজি বলতো, চাইনিজ বলতো খুব বাজে। নিজের ভাষার এরকম ভুলভাল উচ্চারণ বৃদ্ধার সহ্য হতো না। প্রথম প্রথম শুদ্ধ করে দেওয়ার চেষ্টা করত, শেখানোর চেষ্টা করত, কিন্তু বাচ্চারা শুনতো কোথায়? টেবিলের ওপর রাখা বাক্স দেখতে ব্যস্ত। তাই বাচ্চারা থাকলে বৃদ্ধা কথা বলতো না, চিন্তামগ্নভাবে বসে থাকত। বাচ্চারা উঠে গেলে বৃদ্ধা খুশি হতো। ছেলের বউকে বৃদ্ধার ভালোই লাগত। বউয়ের জন্ম, বেড়ে ওঠা সব এখানে, কোনোদিন চীনে যায়নি। বৃদ্ধা বুঝতে পারত না যে চীনা ভাষায় যে কথা বলতে পারে না, তাকে চাইনিজ বলা যায় কিভাবে। শহর ছেড়ে বৌমা কোনোদিন গ্রামে যায়নি, কিন্তু বৌমা তার খুব নম্র আর বিনয়ী। ছেলেদের ওপর চিৎকার করে ওরা অবাধ্য। এটা বৃদ্ধার একটা দুঃখের কারণ। বুঝতে পারে না 4টের 4টেই এত অবাধ্য কি করে। বাধ্য হওয়ার শিক্ষা যেটা চীনে প্রথম দেয়া হয়, নিশ্চয়ই তা দেয়া হয়নি। ছেলেকে জিজ্ঞাসা করেছিল, ওরা এত অবাধ্য কেন? ছেলে অপ্রস্তুত হয়ে হেসেছিল, বলেছিল, মা, এটা আমেরিকা, এখানে চীনের শিক্ষা চলে না। আমরা যেভাবে বড় হয়েছি এখানে সেই চল নেই। কিন্তু যতই বল, আমার নাতিরা তো চীনা, আমেরিকান নয়। বৃদ্ধা অবাক হয়ে বলেছিল। আসলে ওদের সারাক্ষণই আমেরিকানদের সাথে উঠা বসা, ওদের অন্য কিছু শেখানো বড় কঠিন। বৃদ্ধা এটা বুঝতো না। চীনারা চীনা, সমুদ্রের পূবে তারা থাকে, আর আমেরিকানরা থাকে সমুদ্রের পশ্চিমে। তারা একসাথে কেন থাকবে? এক শহরে থাকলেও তাদের উচিত আলাদা আলাদা থাকা। বৃদ্ধা বিশ্বাস করত নাতিদের বাড়িতে রেখে শিক্ষা দেয়া উচিত, কিন্তু মুখে বলতো না। বৃদ্ধার খুব একা মনে হতো, কেউ তার কথা বুঝে না।
বেকার বোঝার মতো পড়ে আছে। সারাক্ষণ এই মনে হতো এখানে তার কোনো প্রয়োজন নেই। ঠান্ডা জলের কল আর গরম জলের কলই ঠাউর করে মনে রাখতে পারে না। ছেলে এসে বলে, মা সরো, আমি করে দিচ্ছি। তাই বৃদ্ধা হাল ছেড়ে সারাদিন বসে বসে সময় পার করে। জানলার পাশে বসতো না। রাস্তায় এত যানবাহন, এত লোক, বৃদ্ধার ভয় লাগত। দিন দিন বৃদ্ধা রোগা হতে শুরু করল। মিস্টার প্যান খুব উদ্বিগ্ন হয়ে পড়ল। একদিন স্ত্রীকে বলল, সোফিয়া, কিছু করতে হবে। এখানে আসার পর যদি এভাবে মারা যায় কি লাভ হলো গ্রাম থেকে এনে? ওখানেই তো ওরা মেরে ফেলতে পারত। হাতগুলো দেখেছ কি রোগা হয়ে গেছে। কিন্তু আমরা কি করতে পারি বলো? তোমার চেনা কেউ আছে যে মার সাথে চাইনিজে কথা বলতে পারবে? কাউকে খুব দরকার, যার সাথে গ্রামের কথা, বাড়ির কথা মন উজাড় করে বলতে পারে। তুমি তো শুধু ইংরেজি বলো, মা বোঝে না, আর আমার সময় নেই। মিসেস প্যান ভাবল, বলল তার এক বন্ধু আছে, স্কুলের সহপাঠী। ওর বাড়ির লোকেরা ওকে চাইনিজে কথা বলতে বাধ্য করত। এখন সমাজসেবিকা, এবং সেই হিসেবে চায়না টাউনে বিভিন্ন পরিবারগুলো ভিজিট করে। ওকে ডাকবো, দুটো মনের কথা বলে যদি কিছু উপকার হয়। ওই দিন সকালে মিস্টার প্যান অফিস বেরিয়ে গেলে মিসেস প্যান তার বান্ধবী লিলি ইয়াংকে ফোন করে সব কিছু জানালো। দেখ, আমরা ভীষণ বিপদের মধ্যে আছি। যদি শাশুড়ি মারা যায়, আমার বর ওর কফিন নিয়ে গ্রামে যাবে, তাই প্রমিস করেছে। বুঝতেই পারছিস ওখানে গেলে নিঘাত মৃত্যু। প্লিজ হেল্প। লিলি ইয়াং তার প্রতিশ্রুতি মতো কয়েকদিনের মধ্যেই এলো। মিসেস প্যান তাকে ভেতরের ঘরে বৃদ্ধা মিসেস প্যানের কাছে নিয়ে গেল। এই ঘরে বৃদ্ধা হাতে একটা ম্যাগাজিন নিয়ে বসে থাকে। যদিও ম্যাগাজিনটা খুলে দেখে না। ম্যাগাজিনের ছবিগুলো তার ভালো লাগে না। প্রায় নগ্ন মহিলাদের ছবি খুব দৃষ্টিকটু লাগে। বৌমা কি করে এসব ম্যাগাজিন রাখে কে জানে, কিন্তু মুখে কিছু বলে না। বললে তো কত কিছু বলতে হবে। তাছাড়া ওই বিদেশিরা যা খুশি করুক, যা খুশি ছবি দিক। তাই বেশিরভাগ সময় বুকের ওপর মাথা ঝুঁকিয়ে গ্রামের কথা ভাবে। সেই বিশাল ফেলে আসা বাড়ি, যেটা আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশীতে গমগম করত, সেটার কথা ভাবে। এখন শত্রুরা সেটা দখল করেছে, তবু ভেবে শান্তি লাগে যে জমিগুলো পড়ে নেই। বৃদ্ধা দেখে বৌমা একজনকে সাথে এনে পরিচয় দিচ্ছে। আমার বন্ধু মিস লিলি ইয়াং আপনার সাথে দেখা করতে এসছে। নিজের জগৎ থেকে ফিরে আসে বৃদ্ধা, উঠে দাঁড়ায়। লিলি ইয়াং ব্যস্ত হয়ে বলে, বসুন বসুন, আমার জন্য আপনাকে উঠে দাঁড়াতে হবে না। বৃদ্ধা মাথা তোলে। বাহ, তুমি তো ভালো চাইনিজ বলো। হ্যাঁ, আমার বাবা মা আমাকে শিখিয়েছিলেন। গেছো কোনো দিন আমাদের দেশে? বৃদ্ধা ব্যগ্র হয়ে জিজ্ঞাসা করে। মাথা নেড়ে লিলি ইয়াং বলে, এটাই আমার দুঃখ জানেন, এখনো যাইনি। কিন্তু আমি আমাদের দেশ সম্পর্কে জানতে চাই, সব কিছু। সেই জন্যই এসছি আপনার কাছে। বৌমা মিসেস প্যান দুজনকে কথা বলার সুযোগ দিতে কাজের ভান করে চলে যায়। আপনারা কথা বলুন, আমার আবার ডিনার তৈরি করতে হবে, আমি আসি। বৃদ্ধা বৌমার চলে যাওয়া দেখতে দেখতে বলে, শোনার সময় নেই, সব সময় বিজি। হ্যাঁ, এদেশে তো চাকর বাকর পাওয়া যায় না, লিলি বিনীতভাবে বলে। বৃদ্ধা বলে, না পেলে তো চলবে না। ছেলেকে বলেছি, বাড়ির বউ সব ধোয়া মোছা রান্না করবে, এটা ঠিক না। অন্তত 3 জন চাকর দরকার। আমার জন্য একজন, ছেলে মেয়েদের জন্য একজন, আর একজন ধোয়া মোছা রান্না বান্নার জন্য। ওখানে বাড়িতে আরও অনেক ছিল, কিন্তু এখানে তো খুব কম ঘর। লিলি মহিলাকে বোঝাতে চেষ্টা করে না, বলে এখানে তো সবই আলাদা, তাই ওই নিয়ে কথা বলে লাভ নেই। আপনি আপনার বাড়ির কথা, গ্রামের কথা বলুন। বৃদ্ধার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। জানো, খাড়াই পাহাড়ের কোল ঘেঁষেই আমাদের গ্রাম। গ্রাম ভর্তি লোকজন আমাদের আত্মীয়। বিশাল উঠোন, উঠোনের মধ্যে বড় জলাশয়, আর সেগুলো ভর্তি গোল্ডফিশ। রোজ বিকেলে ওদের গমের গুঁড়ো খাওয়াতাম, ওরা আমায় চিনত। লিলি ভীষণ উৎসাহ দেখায়, আর বৃদ্ধার গাল দুটো রাঙা হয়ে ওঠে, চোখ দুটো চকচক করে। কতদিন ওখানে ছিলেন বুড়িমা? 17 বছর বয়সে বিয়ে হয়ে যাওয়ার পর থেকে ওখানে। বৃদ্ধা লিলিকে দেখে,
বলে তোমার বয়স কত? লিলি একটু অস্বস্তি নিয়ে জানায় 27 বছর। 27 বছর? বৃদ্ধা অবাক হয়। বৌমা তোমাকে মিস বলে ডাকলো? হ্যাঁ, আমার বিয়ে হয়নি, লিলি জানায়। এ বাবা, সে কি রকম? বৃদ্ধা নরম কণ্ঠে জিজ্ঞাসা করে, তোমার বাবা মা নেই? না, তারা মারা গেছেন। তাদের দোষ নয় যে আমি অবিবাহিতা। বৃদ্ধা মানে না। বাবা মার উচিত ছিল মারা যাবার আগে ছেলে মেয়েদের বিয়ে দেয়া, এটা তাদের কর্তব্য। এখন কে দেবে? দাদা আছে? লিলি জানালো, কেউ নেই, আমি একমাত্র সন্তান। কিন্তু আপনি ব্যস্ত হবেন না, আমি রোজগার করি, আর এদেশে আমার মতো আরও অনেক মহিলা আছে। বৃদ্ধা বলল, দেখো, অন্যদের কি হলো সে নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমাদের লোকেদের নিয়ে মাথা তো ঘামাতেই হবে। এই বিদেশ বিভুঁয়ে নিজেদের আপন হয়ে চলতে হবে। তোমার মায়ের দায়িত্ব আমি নেব। বৃদ্ধার এই সহমর্মিতা লিলির বেশ ভালো লাগলো। বলল, আমেরিকাতে বিয়ে চীনের মতো নয়, আলাদা। এখানে ছেলেমেয়েরা নিজেরা নিজেদের পাত্রপাত্রী পছন্দ করে। তুমি কেন করনি? কারণ আমাকে কেউ এখনো পছন্দ করেনি, আর যতক্ষণ না কেউ পছন্দ করে আমরা অপেক্ষা করি। লিলি উত্তর দিল। কতদিন অপেক্ষা করো? যতদিন বাঁচি। বৃদ্ধা ভীষণ হতবাক হলো। তার মানে বড়রা কেউ উদ্যোগ নিয়ে সম্বন্ধ দেখে না, ব্যবস্থা করে না? না, সেই রীতি নেই। মেয়েরা দিনের পর দিন অবিবাহিতা থেকে যায়। বৃদ্ধা অবাক কণ্ঠে জিজ্ঞাসা করে, ছেলেরাও এরকম বিয়ে না করে থাকে? হ্যাঁ, যতদিন ওদের ইচ্ছা না হয়। কি দেশ রে বাবা, এদেশ টিকে আছে কিভাবে? লিলি চুপ করে রইল। বৃদ্ধা অজান্তেই তার অন্তরের বেদনায় ঘা দিয়েছে। কেউ তাকে বিয়ের প্রস্তাব দেয়নি কোনোদিন, দেবে কিনা কোনো নিশ্চয়তা নেই। কিন্তু সে তো স্বামী, ছেলে ইত্যাদি নিয়ে সংসার করতে চায়। কিন্তু কেউ কি তাকে সেই প্রস্তাব দেবে? বাবা যদি এখানে না আসতো, চায়নাতে হয়তো এতদিনে তার ভরা সংসার থাকত। কত আমেরিকান মেয়েকে সে জানে যারা বিয়ে থা করে সংসার করতে চায়। ছেলেরা কীরকম মেয়ে পছন্দ করে আলোচনা করে, সেরকম হতে চায়, কিন্তু কেউ তাদের সেই প্রস্তাবই দেয় না। তারপর তাদের সেই আশাও একদিন শেষ হয়ে যায়। বৃদ্ধা যেন লিলির চিন্তাগুলো পড়তে পারছিল। বৃদ্ধা দেখতে পাচ্ছিল কেউ সাহায্য না করলে, উদ্যোগ না নিলে এই সুন্দর মেয়েটা ফুলের মতো শুকিয়ে যাবে। এই প্রথম বৃদ্ধা নিজের কথা ভুলে গেল। লিলির হাত দুটো নিজের হাতে তুলে বৃদ্ধা বলল, একদম দুঃখ করো না, আমি তোমার জন্য সব কিছু ব্যবস্থা করব।